দর্শন বা চিন্তার ইতিহাস বিষয়ক সহজ পাঠ্য আনন্দদায়ক বই এনলাইটেনমেন্ট থেকে পোস্ট মডার্নিজম, চিন্তার অভিযাত্রা। পিনাকি ভট্টাচার্যের এই বইটি আমরা পাঠ করছিলাম। আজ সপ্তম পর্ব। এই পর্বে আলোচনা করা হবে পোস্ট মডার্ন ধারণা সম্পর্কে। আমাদের পাঠ শুরু হচ্ছে। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি আলোচনা। রবীন্দ্রনাথ পোস্ট মডার্নিস্টদের মতো আধুনিকতার সমস্যাটা বুঝতে পেরেছিলেন। আধুনিকতার সমস্যা না বলে আধুনিক ইউরোপের সমস্যা বলা ভালো। সাহিত্যে আধুনিকতা শিরোনামে তার একটা প্রবন্ধ আছে। সেখানে তিনি লিখেছেন, রাষ্ট্রতন্ত্রে একদিন আমরা ইউরোপকে জনসাধারণের মুক্তি সাধনার তপভূমি বলে জানতাম। অকস্মাৎ দেখতে পাই সমস্ত যাচ্ছে বিপর্যস্ত হয়ে। সেখানে দেশে দেশে জনসাধারণের কণ্ঠে ও হাতে পায়ে শিকল দৃঢ় হয়ে উঠছে। হিংস্রতায় যাদের কোনো কোণটা নেই তারাই রাষ্ট্রনেতা। এর মূলে আছে ভীরুতা, যে ভীরুতা বিষয়বুদ্ধির। ভয়, পাছে ধনের প্রতিযোগিতায় বাধা পড়ে, পাছে অর্থভাণ্ডারে এমন ছিদ্র দেখা দেয় যার মধ্য দিয়ে ক্ষতির দুর্গ্রহ আপন প্রবেশ পথ প্রশস্ত করতে পারে। এই জন্যে বড় বড় শক্তিমান পাহারাওয়ালাদের কাছে দেশের লোক আপন স্বাধীনতা, আপন আত্মসম্মান বিকিয়ে দিতে প্রস্তুত আছে। এমনকি স্বজাতির চিরাগত সংস্কৃতিকে খর্ব হতে দেখেও শাসনতন্ত্রের বর্বরতাকে শিরোধার্য করে নিয়েছে। বৈশ্যযুগের এই বীরতাই মানুষের অভিজাত্য নষ্ট করে দেয়। তার ইতরতার লক্ষণ নির্লজ্জভাবে প্রকাশ পেতে থাকে। রবীন্দ্রনাথের উদ্ধৃতি শেষ হলো। পুত্র জিজ্ঞেস করলো, কবি সাহিত্যিকরাই কি আগে বুঝতে পেরেছিল? আমি বললাম, পোস্ট মডার্ন ধারণা শিল্প সাহিত্য, চলচ্চিত্র, চিত্রকলা, বিজ্ঞান, সমাজবিদ্যা সব জায়গাকেই প্রভাবিত করেছে। কবিদের তো বটেই। গত শতাব্দীর 60 দশকের আগে পোস্ট মডার্ন ধারণাটা জনপ্রিয় হতে শুরু করে। প্রথমে স্থাপত্য আর শিল্পকলায় এই ধারণা নিয়ে আলাপ শুরু হয়। তারপরে সেটা অন্যান্য ধারায় ছড়িয়ে পড়ে। পোস্ট মডার্ন শব্দটা প্রথমে ইহাব হাসান বলে একজন ইংরেজি অধ্যাপক ব্যবহার করেন। পরে জে ফ্রান্সিস লিওটার্ড তার এই শব্দটাকে গ্রহণ করে তাকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তোলেন। ইহাব হাসান আর লিওটার্ড তারা কে? হ্যাঁ বলছি, শোনো। ইহাব হাসান একজন মিশরীয় আমেরিকান। ইংরেজি আর তুলনামূলক সাহিত্যের অধ্যাপনা করতেন। তার লেখা দ্য ডিসমেম্বারমেন্ট অব অরপিয়াস এ তিনি মডার্নিজম আর পোস্ট মডার্নিজমের তফাৎটা বোঝার সুবিধার জন্য একটা টেবিল ব্যবহার করেছিলেন। সেই টেবিলটা এখানেও দেয়া যায়, তবে তার মধ্যে এত ধারণার সমাহার আছে যে একটা একটা করে বুঝাতে গেলে অনেক সময় লাগবে আর আলোচনাটা দীর্ঘ হয়ে যাবে। তবে দু একটা তো বলতেই হবে। যেমন ধরো, মডার্নিজমে আছে হাইয়ারার্কি বা ক্রমোচ্চ শ্রেণী বিভাগ, আর পোস্ট মডার্নিজমে আছে অ্যানার্কি বা নৈরাজ্য। মডার্নিজম আর্ট ফিনিশড ওয়ার্ক বা পূর্ণাঙ্গ কাজ নিয়ে কারবার করে, আর পোস্ট মডার্নিজম প্রসেস বা পদ্ধতি নিয়ে কাজ করে। পোস্ট মডার্ন কাজ দেখলেই তোমার মনে হবে এটা আনফিনিশড বা অসমাপ্ত। আরও আছে, যেমন ধরো, মডার্নিজম সেন্ট্রাল বা কেন্দ্র নিয়ে কাজ করে, আর পোস্ট মডার্নিজম মার্জিনাল বা প্রান্ত নিয়ে কাজ করে। এই পুত্র এবার জিজ্ঞেস করলো, এই সেন্ট্রাল আর মার্জিনাল কি জিনিস? আমি বললাম, এই জন্যই তো আমি আর গভীরে ঢুকতে চাইনি। এটা আলাপ করতে হলে তোমাকে দেরিদা নিয়ে একটু জ্ঞান দিতে হবে। পুত্র বলল, দাও জ্ঞান, অসুবিধা আছে তোমার জ্ঞান দিতে?
না, নেই। কিন্তু আমি এই পরিসরে পরিষ্কার করতে পারবো কিনা সেটা বুঝতে পারছি না। দেরিদা ছিলেন একজন ফরাসি দার্শনিক, একেবারে হাল আমলের। এই শতাব্দীর প্রথমেও তিনি বেঁচে ছিলেন। দেরিদার একটা কনসেপ্ট হচ্ছে ডিকনস্ট্রাকশন। এটার মানে কি? ডিকনস্ট্রাকশন কি? এটা বরং বাংলায় বললে দুর্বোধ্য হবে। ইংরেজিতে এক লাইনে দেরিদার ডিকনস্ট্রাকশন চমৎকার সংজ্ঞা দেওয়া যায়। ডিসেন্টারিং উইথ অ্যান্ড মেসাকিং দ্য প্রবলেমেটিক নেচার অফ অল সেন্টার্স, মানে কেন্দ্রকে মুখ্য করে যে বয়ান তৈরি করা হয়, সে বয়ান থেকে কেন্দ্রকে সরিয়ে নতুন বয়ান তৈরি করা, সেই সাথে কেন্দ্র নির্ভর যে বয়ান তার সমস্যাকে উন্মোচিত করা। প্রশ্ন হচ্ছে ডিসেন্টারিং কি, সেন্টার কি, আর সেন্টারের প্রবলেমই বা কি? ধরো সমস্ত পাশ্চাত্য চিন্তা কোনো একটা কেন্দ্রের আইডিয়া বা সেন্টারকে, একটি উৎসকে, একটি শাশ্বত ফর্মকে, একটি অনড় বিন্দুকে, একটি ইমুভেবল মুভারকে, একটি নির্যাসকে, একজন ঈশ্বরকে, একটি অস্তিত্বকে ভিত্তি করে গড়ে উঠেছে। এই ভিত্তিটাকে দেরিদা বলছেন সেন্টার। এই সেন্টারকে ব্যবহার করা হয় আর সব কিছুকে অর্থ দেওয়ার জন্য। যেমন 2000 বছর ধরে পাশ্চাত্য চিন্তা খ্রিস্টানিজমকে সেন্টার করে আবর্তিত হয়েছে। খ্রিস্টানিজম ঠিক করেছে, গ্যালিলিও ঠিক বলেছে কিনা। একই জিনিস ঘটেছে অন্যান্য সভ্যতার ক্ষেত্রেও। এই সেন্টারের সমস্যা হচ্ছে সে অন্য সব কিছুকেই এক্সক্লুড করে, মার্জিনালাইজ করে, রিপ্রেস করে। যে সভ্যতা খ্রিস্ট কেন্দ্র তৈরি করে, সেই সভ্যতা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ইহুদি সবাইকে, যে কেউ আলাদা বা এনিবডি ডিফারেন্ট, তাকে মার্জিনালাইজ বা প্রান্তিকায়ন করবে বা করে। এটাই সেন্টারের চরিত্র। পুরুষতান্ত্রিক সমাজ নারীদের মার্জিনালাইজ করে। এই এনিবডি ডিফারেন্টকে দেরিদা বলছেন বাইনারি অপোজিট। যেমন পুরুষ কেন্দ্রের বাইনারি অপোজিট নারী। এই বাইনারি অপোজিটের একটি সেন্ট্রাল আরেকটি মার্জিনাল। সেন্ট্রাল সবসময় মার্জিনালের বা বাইনারি অপোজিটের অন্য মেম্বারের ফ্রি প্লে বন্ধ করে দেয়। পুত্র জিজ্ঞেস করল, ফ্রি প্লে কি? আমি বললাম, এই ফ্রি প্লেটা বুঝতে আসো, কবিতার আশ্রয় নিই। বনলতা সেনের রূপ বর্ণনায় জীবনানন্দ কি কি বলেছেন? তিনি চুলের কথা বলেছেন, মুখের কথা বলেছেন, চোখের কথাও বলেছেন। তার অর্থ রূপ ধারণার সেন্ট্রাল হচ্ছে এই তিনটা বিষয়। এই সেন্ট্রাল রূপের প্রতিভু আর যা যা হতে পারত সেগুলোর চিন্তার ক্ষেত্রেই অর্থাৎ ফ্রি প্লে বন্ধ করে দিল। কিন্তু অন্যভাবে চিন্তা করলে জীবনানন্দ ডিকনস্ট্রাকশন করেছেন। কারণ মধ্যযুগের কবি জয়দেব লিখেছিলেন দেহি পদ পল্লব মোদারম, তার মানে প্রেমিকার পদযুগলে তিনি সৌন্দর্য খুঁজেছিলেন। কিন্তু জীবনানন্দ মধ্যযুগে দেহি পদ পল্লব মোদারমের মতো পদযুগলে সৌন্দর্য খুঁজেননি, সৌন্দর্যের নতুন অর্থ তৈরি করেছেন। ডিকনস্ট্রাকশন মূলত মার্জিনালাইজডকে খুঁজে বের করে, সেন্টারকে অবদমন করে, মার্জিনালাইজডকে সেন্ট্রাল করে অন্য অর্থ খুঁজে। সমাজতন্ত্র ডিকনস্ট্রাকশন, এক সেন্টারকে ছুড়ে ফেলে আরেক সেন্টারের রাজত্ব। তাই সমাজতন্ত্র রিপ্রেসিভ হয়ে উঠেছিল, কারণ সেন্টারের চরিত্র তো তাই। ডিকনস্ট্রাকশন ব্যাপকভাবে প্রভাব ফেলেছে স্থাপত্যে, পেইন্টিংয়ে, ফ্যাশনে ও সাহিত্যে। পুঁজিবাদে কখনো কখনো অর্থনৈতিক সংকট তৈরি হয় অনিবার্যভাবে। এই সংকট অনেক সময় খুব গভীর ও দীর্ঘস্থায়ী হতে পারে। তখন পুঁজিপতি শ্রেণী এই সংকট সামাল দিতে ব্যর্থ হলে সামনে এগিয়ে আসে মধ্যবিত্ত শ্রেণী। এরাই পুঁজিপতিদের লাঠিয়াল হয়ে খেটে খাওয়া মানুষের প্রতিবাদ দমনের কাজে নামে। পুত্র বলল, আচ্ছা অনেক দূর গেছো, এবার লিওটার্ড
কে বলো। আমি বললাম, ও আচ্ছা, লেওটার্ড নিয়ে আরেকটু পরে বলবো। আবার রবীন্দ্রনাথে ফিরে আসি। রবীন্দ্রনাথ ছিলেন আধুনিক কবি, পোস্ট মডার্ন কবি নন। তবে একজন বিখ্যাত পোস্ট মডার্ন কবির কথা তোমায় বলতে পারি। তার কবিতা পড়লে পোস্ট মডার্নিজম সহজে বুঝতে পারা যায়। পুত্র এবার বলল, কবিতা পড়ে পোস্ট মডার্নিজম বোঝা? বাহ, দারুণ তো। আমি বললাম, দর্শন পড়ে নাকি কোনো লাভ নেই? তাহলে এবার দেখো, কবিতা বুঝতে হলেও দর্শন লাগে, তাই না? পুত্র বলল, তাই তো দেখছি। কে তিনি? তুমি অনুমান করো তো। আমরা যখন একসাথে প্লেনে যাই তখন উঁচু আকাশে মেঘ দেখে প্রত্যেকবার কোন কবিতাটা আবৃত্তি করি? পুত্র এবার নিচ থেকেই আবৃত্তি করা শুরু করলো। বলো আমাকে, রহস্যময় মানুষ, কাকে তুমি সবচেয়ে ভালোবাসো? তোমার পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নীকে? পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী কিছুই নেই আমার। তোমার বন্ধুরা? ওই শব্দের অর্থ আমি কখনো জানিনি। তোমার দেশ? জানি না কোন দ্রাঘিমায় তার অবস্থান। সৌন্দর্য? পারতাম বটি তাকে ভালোবাসতে। দেবী তিনি, অমরা। কাঞ্চন? ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমরা ঘৃণা করো ভগবানকে। বলো তবে, অদ্ভুত অচেনা মানুষ, কি ভালোবাসো তুমি? আমি ভালোবাসি মেঘ, ছলিঞ্চু মেঘ। ওই উঁচুতে আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল। একদম ঠিক। তোমার তো দেখি মুখস্থ হয়ে গেছে। কার লেখা এটা বলো তো? এটা হচ্ছে শার্ল বুডলেয়ার। হ্যাঁ, আর এই অনুবাদটা করেছিলেন বুদ্ধদেব বসু। পুত্র বলল, খুব রোমান্টিক। আমি বললাম, তবে বুডলেয়ার কিন্তু রোমান্টিক জমানার কবি নন, রোমান্টিক ধারার কবিতাও লেখেননি। তিনি আপাদমস্তক পোস্ট মডার্ন কবি। আধুনিকতা সম্পর্কে বুডলেয়ার একটা চমৎকার উক্তি করেছেন। তিনি বলেছেন, আধুনিকতা হচ্ছে একটি তুচ্ছ, ক্ষণস্থায়ী ও আকস্মিক বিষয়। বুডলেয়ার ছিলেন কার্ল মার্কসের সমসাময়িক। কবিতা কিন্তু খুব বেশি লিখে যাননি। 200 মতো কবিতা আর গদ্য লিখেছেন 50টার মতো। তার সবচেয়ে বিখ্যাত কবিতার বই লেস ফ্লেয়ার্স ডো ম্যাল। এটা ফরাসি নাম। তিনি ফরাসি কবি ছিলেন, সেই ভাষাতেই লিখতেন। এটার ইংরেজি হচ্ছে দ্য ফ্লাওয়ার্স অফ ইভিল। এটার বাংলা করা হয়েছে ক্লেদস কুসুম। তবে তার আরেকটা কবিতার সাথে আমি তোমাকে পরিচয় করিয়ে দিই। কবিতার নাম হচ্ছে দ্য ম্যান হু টর্চার্স হিমসেলফ। মানে হচ্ছে যে মানুষ নিজেই নিজেকে আঘাত করে। এই কবিতায় তিনি বলেছেন, আমি তোমাকে কোনো রাগ বা ক্রোধ ছাড়াই আঘাত করব, যেভাবে একজন কসাই মাংস কাটে। নবী মুসা যেভাবে পাথরে আঘাত করে পাথর থেকে পানির ঝর্ণা দ্বারা বের করেছিলেন, সেভাবে তোমার নয়নে আঘাত করে কান্নার ঝর্ণা দ্বারা জড়াবো। আমার আশার নৌকা তোমার নোনা জলের সাগরে পাল তুলবে। কিন্তু এই আমি আর তুমি কে? দেখো, শেষ পর্যন্ত এই আমি আর তুমি একই মানুষ। সে নিজেকে জল্লাদ এবং সে নিজেই ফাঁসির আসামি। সে নিজেই চাকু, সে নিজেই ক্ষত। আমি ঘুষি, আমি আঘাত পাওয়া গাল, আমার হৃদয়ে আমি পিছাস। এর মানে এটা সেই আধুনিকতা যার উপরে আমরা সবাই সমাজ আর সভ্যতার প্রগতির জন্য নির্ভর করেছিলাম। সেই আধুনিকতাই আমাদের ধ্বংস করে দেয়। যে ফরাসি বিপ্লব আমাদের মুক্তির নিশানা দেখালো, সেই নির্মম রাজতন্ত্রকে ফিরিয়ে আনলো। যে রাসায়ন বিপ্লব মানুষকে মুক্তির স্বপ্ন দেখালো, সেই রাশিয়াই সবচেয়ে নির্মম কর্তৃত্ববাদী শাসন তৈরি করলো, মানুষকে সবচেয়ে বেশি নিপীড়ন করলো। এটাই পোস্ট মডার্নদের কথা। তারা বলল, এতদিন যে দাবি করে এসেছ পৃথিবী ধীরে ধীরে প্রগতির দিকে অগ্রসর হবে, সেটা তো ঠিক না। তারা তখন আধুনিকতার যে ভিত্তি, খুদ এনলাইটেনমেন্টকে প্রশ্ন করতে শুরু করলো।